অর্থাৎ কি বক্তব্য? বক্তব্য হচ্ছে এটাই যে উপসর্গের যোগে, ঠিক আছে, যদি কোনো উপসর্গের যোগে ধাতুর অর্থটা, মানে ধরো ওটা বলপূর্বক অন্য অর্থে প্রয়োগ হয়ে যায়, মানে ধাতুর অর্থটা অন্যত্র চলে যায়। অন্যত্র চলে যায় মানে ধাতুর অর্থটা অন্য অর্থে নিগমন হয়, অন্য অর্থে সংঘটিত হয়, অন্য অর্থে সঙ্গত হয়। ধরো বললাম ধরো বললাম যে ওই যে হার, হার, হার শব্দের অর্থ হচ্ছে হরণ করা, মানে হৃধাতুর অর্থ হরণ করা, হার, হরণ করা। তুমি যখনই বি যোগ করে দিলে, দেখো যে হরণ করারূপ অর্থটা আর হরণ করারূপ অর্থ থাকলো না। কি হয়ে গেল? বি যোগ করলে বিহার, পরিভ্রমণরূপ অর্থ হয়ে গেল। কেন হলো? বলছে ওই যে হরণ করারূপ ধাতুর অর্থটা পরিভ্রমণরূপ অর্থে সঙ্গত হলো। কেন? বলছে ওটা উপসর্গ করলো, উপসর্গের দ্বারা ধাতুর অর্থটা বলপূর্বক অন্য অর্থে সঙ্গত হয়। যেমন উদাহরণ কি দিচ্ছে? প্রহার, সংহার, আহার, বিহার, পরিহার, বৎ। দেখো, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এটা না, না দাদা। এরকম। হ্যাঁ, বোঝা গেল না অঞ্জনা? না, আমি ক্লিয়ার হলো না আমার কাছে। একটু উদাহরণ দিয়ে পর দেখানো যায়? তা উদাহরণ দিলাম তো, এইতে দেখ। লিখে লিখে দিলে ভালো, লিখে একটু বুঝিয়ে দিলে। এই যে হ্রি, এর অর্থ কি? হরণ করা। সেই হৃ ধাতুর সঙ্গে আমি ঘয় প্রত্যয় করলাম, ঘয় প্রত্যয়, হারও হলো। তাহলে হারও এর অর্থও হরণ করাই হয়, হারও, ঠিক আছে, হরণ করা। তাহলে হারও এর অর্থ হবে হরণ করা। কিন্তু ওই হারও শব্দের আগে যখন বি যোগ করছি, তাহলে বিহার, বিহার শব্দের অর্থ কি? পরিভ্রমণ করা। এই যে পরিভ্রমণ করা, দেখো আগে ছিল হরণ করা, আগে ছিল হরণ করা, এখন হয়ে গেল পরিভ্রমণ করা। এটা কি করে হলো? বলছে এই যে বি উপসর্গটা, এই বি উপসর্গ বলাৎ ধাতুর যে প্রকৃত অর্থ হরণ করা, সেই হরণ করারূপ অর্থটা বলপূর্বক অন্য অর্থে সঙ্গত করায় উপসর্গ। মানে হরণ করারূপ অর্থ থেকে সরিয়ে এনে অন্য অর্থে নিগমন ঘটায় কে? উপসর্গ। সেই জন্য সমাস, এই সমাস, সমাস এই শব্দে যদিও অস ধাতু আছে এবং অস ধাতুর অর্থ হলো সত্তা, তথাপি সম এই উপসর্গের যোগে সত্তার্থক অস ধাতুরও সংক্ষিপ্ত করণার্থক সমাস এই অর্থে নিগমন ঘটায়। সত্তার্থক অস ধাতুটারও, অস ধাতুটিরও সংক্ষিপ্তকরণরূপ অর্থে নিগমন ঘটায়। মানে এখানে সমাস শব্দে অস ধাতুর অর্থ কি? সমাস এই শব্দে অস ধাতুর অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ। বলছে কেন? অস ধাতুর অর্থ তো সত্তা। বলছে না, এখানে যে সম উপসর্গ আছে, এই সম উপসর্গটা ওই সত্তারূপ অর্থ থেকে সরিয়ে এনে একে সংক্ষিপ্তকরণরূপ অর্থেকে সঙ্গত ঘটিয়েছে, নিগমন ঘটিয়েছে। দেখো অঞ্জনা, বোঝা গেল? হ্যাঁ। হুম, চলো। এটা এইটা মানে সব ক্ষেত্রেই কাজে লাগবে কিন্তু, ঠিক আছে, সব ক্ষেত্রে কাজে লাগবে। মানে এটা শুধু আমি একটা উদাহরণ দিলাম, যেখানেই উপসর্গ আছে সেখানেই এই অ্যান্সারটাই হবে, মাথায় রাখবে। যেখানেই এই এইরকম উপসর্গ পূর্বে থাকবে, সেখানে এই অ্যান্সারই হবে। উপসর্গের অর্থ বলাদ অন্যত্র নিয়তে। আমার পিএইচডির যে থিসিসে এই অংশটা যে কতবার এসছে, মানে প্রচুর প্রচুর, মানে এটাকে আমি প্রচুর বার লিখেছি। যাই হোক,
আমাদের আগের দিন কতটা হয়েছিল মনে আছে? আগের দিন কতটা হয়েছিল? সমাহার দ্বন্দ্ব সমাস। হ্যাঁ হ্যাঁ। সমাহার দ্বন্দ্ব সমাস। আচ্ছা, আজকে আমরা সূত্র পড়ব রাজদন্তাদিশু পরম। সূত্রার্থ কি বলছে? দেখো, সূত্রার্থ হচ্ছে রাজদন্তাদিগণে পঠিত শব্দগুলির সমাসে সমাসে পরনিপাত হবে। রাজদন্তাদিগণে পঠিত শব্দগুলির সমাসে পরনিপাত হবে। দেখো, বিষয়টা হচ্ছে এরকম। ধরো বললাম যে ধরো বললাম যে রাজ্ঞঃ পুরুষঃ, বা বললাম যে ধর্মস্য অর্থশ্চ। এখানে কটা সমস্যমান পদ আছে? এখানে সমস্যমান পদ কটা আছে এখানে বলো? দেখুন, এবং কি কি সমস্যমান পদ অপূর্ব কটা অর্থ, আছে এবং এবং কি কি? একটা হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে ধর্ম এবং অর্থ। এবং অর্থ। একটা হলো ধর্ম এবং একটা হচ্ছে অর্থ। এখন বক্তব্য যে ধর্ম এবং অর্থ যখন আমরা সমাসবদ্ধ করব এটাকে, ধরো বললাম যে আমি একে করলাম যে ধর্মার্থ, এইটা করলাম। এখন কেউ যদি একটা প্রশ্ন করে, আচ্ছা স্যার আপনি এই যে সমস্যমান পদগুলো আছে, একটা হচ্ছে ধর্ম একটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে বিগ্রহ দশা, এটা বিগ্রহ দশা। ধর্মশ্চ অর্থশ্চ, এটা বিগ্রহ দশা। আপনি যখন বৃত্তি করেছেন, বৃত্তি অবস্থাতে ধর্মপদটাকে আগে দিয়েছেন, অর্থপদটাকে পরে দিয়েছেন। কেন আপনি এটা করলেন? আপনি তো অর্থপদটাকে আগে দিতে পারতেন, ধর্মপদটাকে পরে দিতে পারতেন, আর অর্থপদটাকে আগে দিতে পারতেন। এটাও তো হতে পারতো, এটাও হতে পারতো। তখন বলছে এই যে আগে আর পরে, ঠিক আছে, আগে আর পরে, মানে যে পদটাকে আগে প্রয়োগ করা হয়, যে পদটাকে আগে প্রয়োগ করা হয় তার বলা হয় পূর্ব নিপাত। আর যার পরে প্রয়োগ করা হয় তাকে বলা হয় পরনিপাত। মানে পূর্বে সমস্যমান পদগুলির মধ্যে সমস্যমান পদগুলির মধ্যে যে পদটার পূর্বে প্রয়োগ করা হয় সেটা হচ্ছে তার পূর্ব নিপাত, আর যেটা পরে বসে মানে তার পরনিপাত। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে সমস্যমান পদগুলো, যে সমস্যমান পদগুলো, তার মধ্যে কোনটার পূর্বনিপাত হবে কোনটার পরনিপাত হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। কেবলমাত্র দ্বন্দ্ব সমাসে নয়, সমস্ত সমাসেই এটা আছে। কোনটার পূর্বনিপাত হবে কোনটার পরনিপাত হবে, মানে কোন পদটা আগে বসবে কোন পদটা পরে বসবে, এটা হচ্ছে একদম সাদা বাংলা। ঠিক আছে, কোন পদটা আগে বসবে কোন পদটা পরে বসবে, এটা হচ্ছে সহজ অর্থ।
দেখো এইটা নির্ণয় করতে গিয়ে একটা সূত্র আসছে রাজদন্তাদিশু পরম, অর্থাৎ রাজদন্ত একটা গণ আছে, রাজদন্তাদিগণ, রাজদন্তাদিগণ, সেই গণে যত সমস্ত শব্দ আছে, ওই রাজদন্তাদি গণে যত সব শব্দ আছে, ওই শব্দগুলির পরনিপাত হবে, পূর্বনিপাত হবে না। ওই শব্দগুলির কি হবে? পরনিপাত হবে, পূর্বনিপাত হবে না। ঠিক আছে, উদাহরণ দেখা যাক। সব উদাহরণ দেখো। প্রথমটা হচ্ছে দন্তানাম রাজা। দন্তানাম রাজা, রাজদন্ত। এখানে অ্যাকচুয়ালি এই দন্তপদটার পূর্বনিপাত হওয়ার কথা ছিল, দন্তপদটার পূর্বনিপাত হওয়ার কথা ছিল, কিন্তু এই রাজদন্ত পদটা যেহেতু রাজদন্তাদি গণে পঠিত হয়েছে, তাই দন্তপদটির পূর্বনিপাত হওয়ার কথা থাকলেও তার পরনিপাত হয়েছে, তাই দেখো পরে বসেছে। ভালো করে বোঝো, দন্তানাম রাজা, রাজদন্ত। এখানে দন্তানাম রাজা দুটো পদ আছে, এই দুটো পদের মধ্যে দন্তপদটির পূর্বনিপাত প্রাপ্তি ছিল, দন্তপদটির পূর্বনিপাত প্রাপ্তি ছিল, কিন্তু হয়েছে কি? পরনিপাত হয়েছে। দেখো এই যে পরনিপাত হয়েছে। কেন পরনিপাত হলো? বলছে কারণ রাজদন্ত শব্দটা রাজদন্তাদি গণে পাঠ হয়েছে, আর রাজদন্তাদি গণে পঠিত শব্দগুলির পরনিপাত হবে, তাহলে এখানে দন্ত শব্দটা পরনিপাত হয়েছে। দেখো পরবর্তী দেখো, একটা বার্তিক আছে এখানে, ঠিক আছে? সুজাতা, কেউ জয়েন হতে দেখো তো। সুজাতা আছো? ওই স্যার জয়েন তো হচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, করিয়ে দিচ্ছি। হ্যাঁ, জয়েন হয়েছে। ধর্ম প্রভৃতি শব্দগুলির যদি দ্বন্দ্ব সমাস হয়, ধর্ম প্রভৃতি শব্দগুলির যদি দ্বন্দ্ব সমাস হয়, তাহলে কোন পদটির পূর্বনিপাত হবে এবং কোন পদটির পরনিপাত হবে, এই বিষয়ে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। অর্থাৎ এই শব্দগুলির ক্ষেত্রে, এই শব্দগুলির প্রসঙ্গে বা এই শব্দগুলির সমাস বিধানকালে পূর্ব নিপাত ক্ষেত্রে অনিয়ম, মানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তাই অনিয়ম। তাই দেখো বার্তিকটাই বলছে ধর্মাদিষু অনিয়মঃ, ধর্মাদিষু অনিয়মঃ। ঠিক আছে,
দেখো উদাহরণকে দিচ্ছে, কি দিচ্ছে উদাহরণ? অর্থশ্চ ধর্মশ্চ, কি হবে? অর্থশ্চ ধর্মশ্চ কি হবে? হুম, ধর্ম অর্থ হ্যাঁ আবার অর্থ বলো। ধর্ম। হ্যাঁ, একটা হচ্ছে অর্থ ধর্ম, ঠিক আছে, যেমন রামশ্চ লক্ষ্মণশ্চ রাম লক্ষ্মণও, তেমনি অর্থশ্চ ধর্মশ্চ অর্থ ধর্ম। আবার এখানে কোনটার পূর্বনিপাত কোনটার পরনিপাত এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তাই এখানে উল্টোটাও করতে পারি আমি। যেমন আহ, যেমন অর্থ ধর্মও হয়েছে, অথবা ধর্মার্থ এটাও হতে পারে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। হুম, 2 আছে, ধরো বলা হলো যে হুম, দেখো এরকম ধরে বলা হলো যে পুত্রশ্চ পতিশ্চ, কি হবে? পুত্র পতি অথবা পতিপুত্র। ধরো বলা হলো পুত্রশ্চ পশুশ্চ, কি হবে? পুত্রশ্চ পশুশ্চ কি হবে বলো? পুত্র পশু আর পশু পুত্র। পুত্র পশু অথবা পশুপুত্র এরকম হবে। একটা উদাহরণ আছে যে জায়া চ পতিশ্চ, জায়া চ পতিশ্চ কি হবে? দম্পতি। দম্পতি, ঠিক আছে, অথবা জম্পতি, জায়া চ পতিশ্চ জম্পতি এটাও হয় জম্পতি। একটা পংক্তি আছে এখানে, জায়া শব্দস্য জম্ভাব দম্ভাবশ্চ নিপাত্যতে, মানে এই জায়া শব্দের স্থানে কখনো জম আদেশ হতে পারে অথবা কখনো দম আদেশ হতে পারে। জায়া চ পতিশ্চ জম্পতি অথবা দম্পতি, দুটোই দুটোই ঠিক, মানে একটা ভুল হ্যাঁ, নয়। জায়াপতিও তো হবে। হ্যাঁ, জায়াপতিও হয়, আবার ঠিক জায়াপতিও হবে, জায়াপতিও হবে, ঠিক আছে, 3টি হবে ঠিক। আমি এটা মানে বলতে ভুলে গেলাম, এটাও হবে জায়াপতি। ধরো বললাম যে আদিশ্চ অন্তশ্চ, কি হবে বলো? আদ্যন্ত। আদ্যন্ত অথবা অন্তাদি। অন্তাদি, একদম। ধরো বলা হলো গুণশ্চ বৃদ্ধিশ্চ, কি হবে? গুণ বৃদ্ধি আর বৃদ্ধি গুণ। গুণবৃদ্ধি অথবা বৃদ্ধি গুণ বৃদ্ধি বৃদ্ধি গুণ।
গুণৌ, উচ্চারণটা কি হচ্ছে? তাড়াতাড়ি আছে নাকি কোথাও যে উচ্চারণ ঠিকঠাক হচ্ছে না? বৃদ্ধি গুণৌ, ঔকারটা দীর্ঘ বর্ণ, তাই টাইম নিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে সূত্রটার অর্থ, উদাহরণ। এইগুলো রাজদন্তাদিগণে পঠিত, তাই রাজদন্তাদিগণে পঠিত হওয়ার জন্য যেগুলো পূর্ব নিপাত হওয়ার কথা এটা পরনিপাত হয়েছে, যেমন দন্তানাম রাজা রাজদন্ত, আর ধর্মাদিশ্য অনিয়ম এই বার্তিক অনুসারে এর পূর্ব নিপাতের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তুমি যেটা খুশি পূর্ব নিপাত করতে পারো, এই হচ্ছে বক্তব্য। পরবর্তী সূত্র হচ্ছে, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। বলো। বলছি যে ওই দম্পতি জম্পতি ওটা তাহলে কি রাজদন্তাদেশ গণে নাকি ধর্মাদেশ নিয়মতে গঠিত? এখন দেখো, না, এটা ধর্মাদিশু অনিয়ম এই বার্তিক দ্বারা সিদ্ধ হবে, ঠিক আছে? কারণ যদি রাজদন্তাদিশু গণে পঠিত হতো তাহলে স্পেসিফিক্যালি যে কোনো একটা শব্দেরই পূর্ব নিপাত হতো। কারণ রাজদন্তাদিশু পরম এই সূত্রটা পরনিপাতই সিদ্ধ করে, পরনিপাতটাই সিদ্ধ করে। এটা কিন্তু উভয়বিধ নিপাত সিদ্ধ করে না। মানে উভয়বিধ নিপাত বলতে পূর্ব নিপাত এবং পরনিপাত এই উভয়বিধ নিপাত সিদ্ধ করে না রাজদন্তাদেশু পরম এই সূত্রটা। তাহলে কি সিদ্ধ করে? অনলি পরনিপাত। কিন্তু আমরা যে উদাহরণগুলো দেখলাম, গুণবৃদ্ধি আদি, অন্তাদি, এগুলো কিন্তু দুটো মানে সমস্যমান পদগুলির মধ্যে প্রত্যেকটি পদের দুরকম করেই কিন্তু নিপাত হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। হুম। অতএব এটা ধর্মাদিশ অনিয়ম এর মধ্যেই আনতে হবে এগুলো। পরবর্তী, দ্বন্দ্বে ঘি, সূত্রার্থ কি বলছে? যে দ্বন্দ্ব সমাসে ঘি সংজ্ঞক পদের পূর্ব নিপাত হবে, ঠিক আছে? দ্বন্দ্ব সমাসে ঘি সংজ্ঞক পদের পূর্ব, ঘি সংজ্ঞাকার হয়, ঠিক আছে? দ্বন্দ্ব সমাসে ঘি সংজ্ঞাকার হয়। হুম। ওই শেষক ঘি সখী এইটা? হুম, ঘি সংজ্ঞাকার হয় না, সূত্র হচ্ছে শেষ ঘ্যসখী, সূত্র হচ্ছে শেষ ঘ্যসখী। শেষ ঘ্যসখী। এর অর্থ কি? শেষ ঘ্যসখী মানে শেষ ঘি অসখী। অসখী মানে মানে সখী, সখী শব্দ বাদ দিয়ে সখী শব্দ বাদ দিয়ে অন্যান্য ইকারান্ত, আচ্ছা এখানে উল্লেখ করতে হবে যে হ্রস্ব ইকারান্ত অথবা হ্রস্ব উকারান্ত শব্দের উকারান্ত নদী সংজ্ঞা ভিন্ন শব্দের ঘি সংজ্ঞা হয়। সুদীপা, হ্যাঁ, খুব সহজভাবে নদী সংজ্ঞক এবং ঘি সংজ্ঞক শব্দগুলিকে চিনব কি করে? নদী সংযোগ তো ইউজ রাখেও নদী, তো যেটা হচ্ছে কি কি ওকার মানে ইউ মতলব দীর্ঘ কারান্ত, আর একটা কি যেন ছিল, তো ওই একটা নদী সংযোগ আছে, আর
ইউস্ট্রাকিউ নদী অত তোমার সূত্র দীর্ঘকারান্ত আর সূত্র দরকার ছিল না। নদী আর ভুল নদী ভুলে সং- গেছি। নদী সংজ্ঞা হয় দীর্ঘ দীর্ঘ ইকারান্ত ইকারান্ত এবং দীর্ঘ আর উকারান্ত দীর্ঘ শব্দ। উকারান্ত শব্দ নদীর সংজ্ঞা হয়। মানে নদীর সংজ্ঞা ইজ ইকুয়াল টু দীর্ঘ ইকারান্ত দীর্ঘ উকারান্ত। দেখো, হ্যালো, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিলাম তো, আওয়াজ নেই, আওয়াজ আসছিল না। দেখো কি করে মনে রাখবে না কিছু বলছি না। এই ঠিক যে আছে। নদী শব্দে যে অজটা আছে সেই অজটা দীর্ঘ না হ্রস্ব? নদী শব্দে যে অজটা আছে ওটা দীর্ঘ, সে দীর্ঘ। দীর্ঘ। অতএব নদী সংজ্ঞার ক্ষেত্রে দীর্ঘ ইকার দীর্ঘ উকার গ্রহণ হবে। আর ঘি শব্দের মধ্যে যে অচ আছে সেটা হ্রস্ব না দীর্ঘ? হ্রস্ব। হ্রস্ব। তাহলে ঘি সংজ্ঞার ক্ষেত্রে হ্রস্ব ইকার হ্রস্ব উকার গ্রহণ হবে। বোঝা গেল? হ্যাঁ, তার মানে যে তাহলে 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 ঘি সংজ্ঞাকার হলো সখী শব্দ বাদ দিয়ে। মানে সখী শব্দ, দেখো সখী শব্দটা কিন্তু হ্রস্ব ইকারান্ত, সখী শব্দটা হ্রস্ব ইকারান্ত, কিন্তু সখী শব্দের হবে না। তাই বোঝে সখী শব্দ বাদ দিয়ে হ্রস্ব ইকারান্ত হ্রস্ব উকারান্ত নদীর সংজ্ঞা ভিন্ন শব্দের ঘি সংজ্ঞা হয়। নদীর সংজ্ঞা ভিন্ন শব্দের ঘি সংজ্ঞা হয়। যেমন ধরে বললাম যে মুনি, হরি, সাধু, ঠিক আছে, মতি, বাড়ি, মধু, ধেনু প্রভৃতি সব। এইগুলো দেখো হ্রস্ব ইকারান্ত হ্রস্ব উকারান্ত, হ্রস্ব ইকারান্ত হ্রস্ব উকারান্ত। তাহলে এইগুলোর কি সংজ্ঞা হলো? এইগুলোর ঘি সংজ্ঞা হলো, এইগুলোর ঘি সংজ্ঞা হলো। আর এই দ্বন্দ্বে ঘি সূত্রের অর্থ হচ্ছে যে ঘি সংজ্ঞক যে শব্দ, এমন শব্দের সঙ্গে যদি দ্বন্দ্ব সমাস হয়, ঠিক আছে, ঘি সংজ্ঞক শব্দ এমন শব্দের সঙ্গে যদি দ্বন্দ্ব সমাস হয়, সেক্ষেত্রে কোনটা পূর্বনিপাত কোনটা পরনিপাত? বলছে ঘি সংজ্ঞক শব্দের পূর্বনিপাত। উদাহরণ দেখি। হরিশ্চ, ধরো বললাম হরশ্চ হরিশ্চ, হরশ্চ হরিশ্চ। এখানে এই যে এখানে এখানে সমস্যমান পদ কটা আছে? এখানে সমস্যমান পদ কি কি আছে? সমস্যমান হর পদ আর হরি, হর আর হর আর হরি। হরি। এই দুটো সমস্যমান পদের মধ্যে কোনটার পূর্বনিপাত হবে? এই রকম প্রশ্ন এখন। দেখো এই যে হরশ্চ হরিশ্চ, এর সমাস সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে বলতো? সমাস সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? এর সমাস সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে কে বলতে পারে? হ্যাঁ, এর সমাস সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? দ্বন্দ্বে ঘি। দ্বন্দ্ব। হ্যাঁ বলো। চার দ্বন্দ্ব, চার্থে দ্বন্দ্ব। চার্থে দ্বন্দ্ব, এটা দিয়ে সমাস সংজ্ঞা হলো। এরপরে এরপরে এইটা, এই যে হরিশ্চ হরশ্চ, এটা লৌকিক বিগ্রহ না অলৌকিক বিগ্রহ? লৌকিক বিগ্রহ। লৌকিক লৌকিক বিগ্রহ, বিগ্রহ। লৌকিক বিগ্রহ। তাহলে এখানে এরপর অলৌকিক বিগ্রহ হবে হরসু আর হরিসু। এবং এটা যেহেতু এখানে চার্থে দ্বন্দ্ব দিয়ে সমাস সংজ্ঞা হয়ে গেল, ঠিক এখানেই এর কৃত তদ্ধিত সমাসাশ্চ দিয়ে এখানে সমাস এর প্রাতিপদিক সংজ্ঞা হয়ে যাবে। যখনই সমাস সংজ্ঞা হয়ে যাবে আর সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হবে কৃত তদ্ধিত সমাসাস সূত্র দিয়ে, মানে এটা হয়ে গেল প্রাতিপদিক, এটাও প্রাতিপদিক, দুটোই প্রাতিপদিক।
এখানে একটা সূত্র আসবে, সুপধাতু প্রাতিপদিকয়োঃ। সূত্র সুপধাতু প্রাতিপদিকয়োঃ সূত্র আসবে, এবং এই সূত্র দিয়ে এই যে সু আর এই যে সু এদের লোপ হয়ে যাবে। লোপ হয়ে গেলে থাকবে কেবলমাত্র হর আর হরি। এই হর আর হরি, এখন প্রশ্ন হবে যে আমি যখন বৃত্তি ঘটাবো, আমি যখন সমাস ঘটাবো, এখানে হর শব্দকে আগে প্রয়োগ করব নাকি হরি শব্দকে আগে প্রয়োগ করব, এইরকম একটা একটা প্রসঙ্গ আসবে। হরি শব্দকে আগে আগে বসাবো নাকি হর শব্দকে আগে আগে বসাবো। তখন বলছে দাঁড়াও দাঁড়াও, এই বিষয়ে ভগবান পাণিনি একটা সূত্র রচনা করেছেন। এই বিষয়ে ভগবান পাণিনি একটা সূত্র করেছেন, সেই সূত্রটা আনলেই আমাদের সমস্যা সমাধান হবে। বলছে কি সূত্র? বলছে দ্বন্দ্বে ঘি। বলছে অর্থ কি? বলছে যার ঘি সংজ্ঞা হবে তার পূর্ব নিপাত হবে। বলছে নাও, তাহলে ঘি ঘি সংজ্ঞা কার হয়েছে? বলছে বলছে কেন, ঘি সংজ্ঞা তো আমরা জানি, এই তো হরি শব্দের ঘি সংজ্ঞা হয়েছে কোন সূত্র? সেই সব ঘি কি দিয়ে। বুঝো তাহলে, তাহলে তো সমস্যা মিটেই গেল। তাহলে সমস্যা মিটে গেল, কোনো সমস্যা নেই। তাহলে হরি, হরিহর, এটা সিদ্ধ হলো। হরিহরও এটা সিদ্ধ হলো। ঠিক আছে, দেখো বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? এরকম আরো অনেক উদাহরণ করা যাবে। ধরো বলা হলো মুনিশ্চ কৃষ্ণশ্চ। কি হবে? মুনিশ্চ কৃষ্ণশ্চ। মুনি কি হবে? কৃষ্ণ। মুনিশ্চ, মুনি কৃষ্ণ। মুনি কৃষ্ণ বোঝা গেছে? কেন মুনি কৃষ্ণ হলো? কেন কৃষ্ণ মুনি হলো না? কৃষ্ণ কারণ মুনি কেন হলো না বলো? কারণ মুনি এই দ্বন্দ্ব ঘি ঘি ওই সংজ্ঞা। সূত্র আছে। মুনিশ্চ কৃষ্ণশ্চ, এই অবস্থাতে কার পূর্ব নিপাত হবে? এই যখন আকাঙ্ক্ষা আসবে, কার পূর্ব নিপাত হবে? এইরূপ আকাঙ্ক্ষা উদয় হলে তখন দ্বন্দ্বে ঘি এই সূত্রটা এসে বলবে যে যার ঘি সংজ্ঞা হবে তারই পূর্ব নিপাত হবে। তাহলে মুনি শব্দের এখানে ঘি সংজ্ঞা হয়েছে, মুনি শব্দের ঘি সংজ্ঞা হওয়ায় মুনি শব্দের পূর্ব নিপাত হবে, দিয়ে মুনি কৃষ্ণ রূপটা হবে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। স্যার এই যে সমাজ সংজ্ঞা কোথা থেকে হচ্ছে, প্রাতিপদিক কোথা থেকে হচ্ছে, এগুলো সব আগের ক্লাসে হয়ে গেছে। না, এগুলো হয়নি, আমি একদিন বলে দেবো। ঠিক আছে, এগুলো তেমন কঠিন নয়, সহজই, একবার বললেই মাথায় থেকে যাবে। ওই চার থে দ্বন্দ্ব আগের দিন তুমি ছিলে তো? না স্যার, আমি কিছু দেখতে পাচ্ছি, আমি সমাজের একটা ক্লাস করে নিয়েছি, লাস্ট কারকেরই করেছিলাম। আমি রেকগুলো দিয়েছি না, উত্তরগুলো দিয়েছি না? ঠিক আছে স্যার। শুনে নেবে একটু। দেখো পড়তে হচ্ছে, কি বলছে? অজাদ্য দন্তম সূত্র। অজাদি আর অদন্ত, অজাদি আর অদন্ত। ঠিক আছে, অজাদি ইজ গোল টু অচ, আদিতে আছে যার। অদন্ত ইজ গোল টু অত, অত
অকার আদিতে আছে যার। অদন্ত মানে সরি সরি, আদিতে নয়, এটা অন্তে হবে। অত, অত মানে অকার, অন্তে আছে যার সেটা অদন্ত। অজাদি মানে অচ, আদিতে আছে যার এটা হচ্ছে অজাদি। এরপরে সূত্রার্থ। সূত্রার্থ কি বলছে? দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে যে পদটি অজাদি হবে এবং অদন্ত হবে তার পূর্ব নিপাত হবে। দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে যে পদটি অজাদি হবে এবং অদন্ত হবে, মানে দুরকম বৈশিষ্ট্যই ওই একটা পদের মধ্যে থাকতে হবে তবেই তার পূর্ব নিপাত হবে। দুরকম বৈশিষ্ট্য, একটা হচ্ছে অজাদি, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অদন্ত। দুরকম বৈশিষ্ট্যই ওই একটা পদের মধ্যে থাকতে হবে তবেই তার পূর্ব নিপাত হবে, নয়তো হবে না। দেখা যাক উদাহরণ। উদাহরণ কি দিচ্ছে, ধরো বলা হলো যে কৃষ্ণশ্চ ঈশশ্চ। উদাহরণ, কৃষ্ণশ্চ ঈশশ্চ। এখানে সমাস সংজ্ঞা হচ্ছে কোন সূত্র দিয়ে? চার্থে দ্বন্দ্ব। এখন এই চার্থে দ্বন্দ্ব হওয়ার পরে এখানে এটা হচ্ছে লৌকিক বিগ্রহ। লৌকিক বিগ্রহ হওয়ার পরে অলৌকিক বিগ্রহ আসবে। কৃষ্ণ সু, ঈশ সু, তারপরে সুপো ধাতু প্রাতিপদিক দিয়ে সুপের লোপ হবে, দিয়ে কৃষ্ণ আর ঈশ এই অবস্থা আসবে, কৃষ্ণ ঈশ। এখানে কার পূর্ব নিপাত হবে? আমি কৃষ্ণ পদটাকেও আগে রাখতে পারি, আবার ঈশ পদটাকেও আগে দিতে পারি, বাট কার হবে? এইরকম সব চিন্ত্যমান, সবাই চিন্তাগ্রস্ত, কাকে আগে বসাবো কাকে আগে বসাবো। তখন একজন এসে বলছে, আরে চিন্তার কি আছে, ভগবান পাণিনি সূত্র করেছেন এই নিয়ে, এই বিষয়ে ভগবান পাণিনি সূত্র করেছেন, ওই সূত্র প্রয়োগ করলেই সিদ্ধি হবে। কি না, অজাদ্য দন্তম, অজাদ্য দন্তম, অর্থাৎ অচ আদিতে আছে এবং অন্তে অকার আছে। অচ আদিতে আছে এবং অন্তে অকার আছে, এমন পদের পূর্ব নিপাত হবে। যদি বলি কৃষ্ণ, এর অন্তে কিন্তু অকার আছে, কৃষ্ণ পদে অন্তে অকার আছে, মানে কৃষ্ণ পদটা হচ্ছে অদন্ত, বাট কৃষ্ণ পদের, আচ্ছা কৃষ্ণ পদটা অদন্ত, কৃষ্ণ পদটা অদন্ত, ঈশ পদটা, হ্যাঁ ঈশ পদটাও অদন্ত, দুটোই অদন্ত। আচ্ছা, কৃষ্ণ পদের আদিতে অচ আছে হ্যাঁ কি না? কৃষ্ণ পদের আদিতে অচ আছে হ্যাঁ কি না? হ্যাঁ না। হ্যাঁ, কে বললো? সুজাতা মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। কৃষ্ণ পদের আদিতে অজ আছে। হুম, আদিতে অজ না আছে। না 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 না, ঈশ্বর সহরণ করো। বোধহয় আছে। আজকে কি বার? সোমবার তো আজকে না, তাহলে আজকে তো নেই ডিউটি। হুম, তাহলে কৃষ্ণ পদের আদিতে অচ নেই, কিন্তু ঈশ পদের আদিতে অচ আছে। তাহলে ঈশ পদটির আদিতে অজ আছে, অতএব পদটি হচ্ছে অজাদি, অন্তে অকার আছে, অতএব অদন্ত, তাই এর পূর্ব নিপাত হবে। তাই ঈশ পদের পূর্ব নিপাত হবে। এই পূর্ব নিপাত হয়ে কি সিদ্ধ হবে? ঈশ
কৃষ্ণ, দেখো বোঝা গেল, ঈশ কৃষ্ণ, বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা ধরো একটা বার্তিক আছে এখানে, ঠিক আছে, এই প্রসঙ্গে একটা বার্তিক আছে। বার্তিকটা হচ্ছে বহুস্যু বহুস্যু নিয়মঃ, যদি একাধিক পদ অজাদি ও অদন্ত হয়, সেখানে পূর্ব নিপাতের ক্ষেত্রে অনিয়ম, অর্থাৎ কোনো নির্দিষ্ট নিয়ম মানা হয় না। মানে সমস্যমান পদ হবে একাধিক, সেখানে একাধিক পদ হবে অজাদি এবং অদন্ত, একাধিক পদ হবে অজাদি এবং অদন্ত। দেখো আগের যে উদাহরণটি ছিল কৃষ্ণশ্চ ঈশশ্চ, এখানে একটাই পদ অজাদি, একটাই পদ অদন্ত, ঠিক আছে, মানে একটা পদের মধ্যেই দুটো বৈশিষ্ট্য আছে, অজাদি অদন্ত, এই যে দুটো বৈশিষ্ট্য একটা পদের মধ্যে আছে। কিন্তু এই যে বহুস্য অনিয়মঃ, এই বার্তিকটা বলছে যে একাধিক পদের মধ্যে অজাদিত্ব অদন্তত্ব রূপ বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, একাধিক পদের মধ্যে। সেক্ষেত্রে আমি কোনটার পূর্বনিপাত করবো, যে সেখানে কোনো নিয়ম মানা হবে না, পূর্বনিপাতের কোনো নিয়ম মানা হবে না, যা খুশি তুমি করতে পারো। উদাহরণ কি দিচ্ছি দেখো, অশ্বশ্চ ইন্দ্রশ্চ রথশ্চ, চার্থে দ্বন্দ্ব। দেখো এখানে দেখো অশ্ব পদটা, অশ্ব, আচ্ছা এখানে একটু আমি ভেঙে নিই, মানে অলৌকিক বিগ্রহটা করে নিই, তাহলে ভালো হবে। অশ্বসু ইন্দ্রসু রথসু, এখানে অশ্ব ইন্দ্র রথ। এখানে ভেবে দেখো এই অশ্ব পদটা, দেখো তিনটে পদই দেখো অদন্ত, তিনটে পদই অদন্ত, হ্যাঁ কি না? তিনটে পদই হ্যাঁ অদন্ত, তিনটে পদই অদন্ত। আচ্ছা অজাদি কোনটা কোনটা আছে? অশ্ব অজাদি আর কোনটা? ইন্দ্র। অশ্ব এবং ইন্দ্র, অশ্ব এবং ইন্দ্র, এই দুটো পদ হচ্ছে অজাদি। তাহলে অজাদি হওয়ার জন্য তার মানে আমার যে একটা বৈশিষ্ট্য ছিল, যে যে পদটার মধ্যে অজাদিত্ব এবং অদন্তত্বরূপ বৈশিষ্ট্য থাকবে তার পূর্বনিপাত হবে। এখন পর্যালোচনা করে দেখা যাচ্ছে এই এই যে বৈশিষ্ট্য দুটো পদের মধ্যে পেয়ে যাচ্ছে, আমি দুটো পদের মধ্যে, একটা অশ্ব এর মধ্যে পাচ্ছি, ইন্দ্র এর মধ্যেও পাচ্ছি, তাহলে কোনটার পূর্বনিপাত করব? অশ্বেরই করব নাকি ইন্দ্রের করব? বলছে কোনো নিয়ম নেই, তুমি যার খুশি করতে পারো। অতএব অতএব এর ইয়েটা হতে পারে এরকম, যে অশ্বেন্দ্র অত্যন্ত রথাঃ, রথ রথা। এক, আর হচ্ছে ইন্দ্রাশ্ব রথাঃ। তবে কিন্তু তুমি কোনো মতে রথ রথ শব্দের পূর্বনিপাত করতে পারবে না। রথ শব্দের মানে অনিয়ম বলতে, অনিয়ম বলতে যে তিনটে পদের মধ্যেই তুমি যাকে খুশি পূর্বে বসাতে পারবে এমন নয়। ওই অজাদিত্ব অদন্তত্বরূপ যে বৈশিষ্ট্য যে যে পদের মধ্যে থাকবে, সেই পদগুলোর মধ্যে কোনটা পূর্বনিপাত হবে কোনটা পরনিপাত হবে এরকম কোনো নিয়ম নেই। মানে ওই গুণগুলো যার মধ্যে থাকবে সেই পদগুলোকে তোমাকে পূর্বনিপাত পরনিপাত করতে পারো, কোনো নিয়ম মানা হবে না। কিন্তু ওই গুণগুলো যার মধ্যে থাকবে না এমন পদকে তুমি এখানে আদিতে বসাতে পারবে না, পূর্বনিপাত করতে পারবে না। দেখো বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ হুম।
কি বলছে, অল্পাচ তরম সূত্র, সূত্রার্থ কি, দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে যে পদটিতে অল্প অচ থাকবে তার পূর্বনিপাত হবে। ঠিক আছে, দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে যে পদটিতে অল্প অচ থাকবে তার পূর্বনিপাত হবে। ঠিক আছে, উদাহরণ দেখো, কেশবশ্চ শিবশ্চ, কেশবশ্চ শিবশ্চ, এখানে কিন্তু ওই চার্থ দ্বন্দ্ব, এখানে সমাস সংজ্ঞা হলো, তারপরে কেশব সু শিব সু, এখানে সুপ ধাতু লোপ হয়ে যাবে, কেশব শিব, এটা হলো কেশব শিব, এটা হলো। এখন প্রশ্ন, আমি কার পূর্বনিপাত করব? কেশব মানে ভগবান কৃষ্ণ, শিব মানে মহাদেব, কার পূর্বনিপাত করব? কাকে আগে বসাবো? দুজনাই পরম আরাধ্য, দুইজনই পরম আরাধ্য, কাকে আগে বসাবো? এই নিয়ে একটা ঝগড়া ঝামেলা সৃষ্টি হওয়ার মুখে এমন সময় বলছে, দাঁড়াও দাঁড়াও, সূত্র আছে অল্পাচতরম, ওই সূত্র দিয়ে এখানে কাজ হয়ে যাবে। অল্পাচতরম অর্থাৎ যে পদের মধ্যে সমস্যমান পদগুলির মধ্যে যে পদটিতে অচের সংখ্যা অল্প, অচের সংখ্যা অল্প, ঠিক আছে, অচের সংখ্যা অল্প, তার পূর্বনিপাত হবে। তাহলে অচের সংখ্যা অল্প কোনটাতে আছে গো? অচের সংখ্যা শিব। অল্প, শিব, তার পূর্বনিপাত হবে। শিবকে এসব, দেখো, একটা সূত্র আছে, মানে বার্তিক আছে, হুম, হুম। আচ্ছা, এইটুকুই থাক, ঠিক আছে। এই সূত্রতে অনেক বার্তিক আছে, মানে এই সূত্রটা হয়ে গেলেই হয়ে যাবে। আর দু একটা আছে যেগুলো ইম্পর্টেন্ট। পরের দিন হয়তো এটা শেষ হয়ে যাবে, মানে চেষ্টা করবো শেষ করতে এর পরের দিন।